স্বাগত জানাচ্ছি। আমি বাতেন বিপ্লব। আজকের আলোচনার বিষয় নির্বাচন, অর্থাৎ জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন নাকি স্থানীয় নির্বাচনের আগে জাতীয় নির্বাচন। সেই প্রেক্ষাপটে যখন আলোচনার তুঙ্গে তখনই আমরা এই বিষয়ে আলোচনা করার জন্য আমরা তিনজনকে স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি। আমরা আগে সবার সাথে পরিচিত হয়নি। আমার ডান পাশে রয়েছেন সাইদুর রহমান, রাজনীতি এবং নির্বাচন বিষয়ক সম্পাদক, দৈনিক ইত্তেফাক। মাঝখানে রয়েছেন রাশেদ খান, সাধারণ সম্পাদক গণ অধিকার পরিষদ, এবং সবশেষে রয়েছেন সাইফ মাহমুদ জুয়েল, সাবেক সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। আপনাদের তিনজনকেই স্বাগত এশিয়ান টেলিভিশন আজকের স্টুডিওতে। এবং খুবই প্রাসঙ্গিকভাবে আমরা আজকে আলোচনা নির্ধারণ করেছি যে আসলে জাতীয় নির্বাচন কেউ চাচ্ছে যে ন্যূনতম সংস্কারের পরেই নির্বাচন, আবার কেউ বলছেন যে প্রয়োজনীয় সংস্কার করে আসলে নির্বাচন হবে। এবং এই বিষয়টি নিয়ে আসলে গণমাধ্যম কর্মী হিসেবে জনাব সাইদুর রহমান, আপনি দীর্ঘ সময়ে নির্বাচন কমিশন বিট সেই সংগঠনের প্রেসিডেন্ট ছিলেন, এবং এর আগে আমরা জানি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক হিসেবে আপনি দায়িত্ব পালন করেছেন। সব মিলে এখন আপনি নির্বাচন বিষয়ে দেশে এবং বিদেশে নানা অভিজ্ঞতা নিয়ে আপনি কাজ করে যাচ্ছেন। এবং সবশেষ আমরা দেখেছি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনার সরব উপস্থিতি রয়েছে প্রত্যেকটি ইস্যুতে। সেই জায়গা থেকে আসলে বর্তমান সময়ে নির্বাচনকে ঘিরে যে একটি ধোঁয়াশা তৈরি হয়েছে, সেটি আসলে আমরা আগে আপনার কাছ থেকে স্পষ্ট হতে চাই যে কোনটি বেশি প্রয়োজন, জাতীয় নির্বাচন নাকি স্থানীয় নির্বাচন? ধন্যবাদ। আপনারা জানেন যে আমাদের প্রধান উপদেষ্টা উনি সুনির্দিষ্টভাবে দুইটা তারিখ আমাদের সামনে উপস্থাপন করেছেন। প্রথমত হলো উনি বলেছেন যে মোটা দাগে সংস্কার হলে সেটি আপনার 2026 সালের জুনে জাতীয় নির্বাচন করা সম্ভব। আর যদি ছোট সংস্কার মানে মোটামুটি যেগুলো প্রয়োজনীয় সেই সংস্কারগুলো করা গেলে 2025 ডিসেম্বরে উনি জাতীয় নির্বাচন দিতে পারবেন জাতিকে। কারণ ইলেকশন কমিশন প্রথম যে ডেডলাইন 2025 ডিসেম্বর, ওইটাকে টার্গেট করে ওনারা অলরেডি প্রস্তুতি শুরু করেছেন। আপনি জানেন যে জাতীয় নির্বাচন প্রস্তুতি সম্পন্ন করার জন্য বিশাল একটা কর্মযোগ্য কাজ ইলেকশন কমিশনকে হাত নিতে হয়। ইতিমধ্যে তারা ভোটার হালনাগাদের কার্যক্রম শুরু করেছে। আপনারা জানেন যে সীমানা পুনর্নির্ধারণ আছে, নতুন রাজনৈতিক দলের নিবন্ধন আছে, ভোট কেন্দ্র স্থাপন আছে, তারপরে নির্বাচনী কর্মকর্তা নিয়োগ আছে। এই কাজগুলো কমপ্লিট করতে গেলে ইলেকশন কমিশনের প্রায় 6 থেকে 7 মাস লেগে যাবে। এর ভিতরে হঠাৎ করে প্রধান উপদেষ্টা বা আদার্স ছাত্র প্রতিনিধি কিংবা একটি রাজনৈতিক দল জামাত ইসলাম তারাও বলেছে, বা আমাদের নির্বাচন সংস্কার কমিশন তারাও প্রস্তাব করেছে যে জাতীয় নির্বাচনের আগে লোকাল নির্বাচন মানে স্থানীয় সরকার নির্বাচন করার কথা বলেছে। আপনারা জানেন যে আমরা যদি এই মুহূর্তে লোকাল নির্বাচনের দিকে অগ্রসর হই, সেক্ষেত্রে কিন্তু ইলেকশন কমিশন তাদের বক্তব্যের জায়গায় যে আমাদের পরিস্থিতিতে আমাদের ব্যাঘাত ঘটবে। কারণ আমাদের স্থানীয় সরকারের বডিটা অনেক বড়। আমরা যদি দেখি স্থানীয় সরকারের জায়গাগুলো, তা আপনি দেখবেন যে আপনার হলো ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ কিংবা পৌরসভা, সিটি কর্পোরেশন, জেলা পরিষদ। আমাদের শুধু বাংলাদেশে ইউনিয়ন পরিষদ আছে 4578টি। আপনার উপজেলা পরিষদ হচ্ছে 4,495। মাসব্যাপী নির্বাচনগুলো চলে। হ্যাঁ, এবং ইউনিয়ন পরিষদের যদি নির্বাচন এখনই যদি তারা শিডিউলে দেখে যায়, এই নির্বাচন শেষ করতে কমপক্ষে 5 থেকে 6 মাস লেগে যায় ন্যূনতম। এবং এগুলো কিন্তু একটি নির্দিষ্ট ডেটে হয় না, বিভাগে ভাগ করে ইলেকশন কমিশন বিগত সময়ের অভিজ্ঞতাগুলোতে আমরা দেখেছি তারা শেষ করেছে। তার মানে যদি ইউনিয়ন পরিষদে হাত দেয়, সেক্ষেত্রে ওনাদের জুন থেকে এই অক্টোবর থেকে নভেম্বর পর্যন্ত ইউনিয়ন পরিষদ ইলেকশন সম্পন্ন করতে লেগে যাবে। তারপরে আরও বিষয় আছে, কারণ ইউনিয়ন পরিষদ নির্বাচনটি দলীয়ভাবে হবে না নির্দলীয়ভাবে হবে, সেটি কিন্তু কোনো সিদ্ধান্ত চূড়ান্ত হয় নাই। সেজন্য কিন্তু আইনের একটা সংশোধনী লাগবে। তারপরে আপনি দেখেন যে উপজেলা পরিষদ আছে, সিটি কর্পোরেশনগুলো তো আছেই। এখন যদি এই মুহূর্তে ইলেকশন কমিশন যদি তারা লোকাল ইলেকশনে চলে যায়, তাহলে কোনোভাবে 2025 সালের ডিসেম্বরে ওনারা জাতীয় নির্বাচন করতে পারবেন না। সেক্ষেত্রে 2026 সালের জুন পর্যন্ত আমাদের দেশবাসীকে অপেক্ষা করতে হবে। তাও পারবেন কিনা সেটাও একটি প্রশ্নের ব্যাপার। নির্বাচন সংস্কার যে কমিশন তারা যে প্রস্তাবগুলো দিয়েছে, সেগুলো যদি মোটা দাগে সবগুলো রাজনৈতিক দল যদি মানতেও চায়, সেক্ষেত্রে কতটা সময় লাগতে পারে এই প্রেক্ষাপটে যেটি তুলেছেন প্রধান উপদেষ্টা? সেক্ষেত্রে প্রধান উপদেষ্টা একটি ঐক্যমত কমিশন গঠন করেছে। যদি ইলেকশন কমিশনকে আপনি 2000 মানে চলতি বছরের এপ্রিলের ভিতরে যদি আপনি কনক্রিট একটা দেন যে এই আইনের এই ধারাগুলো পরিবর্তন করতে হবে গণপ্রতিনিধি আদেশ বা আদার্স আইনের, সেক্ষেত্রে ইলেকশন কমিশন 2025 অক্টোবরের ভিতরে তারা কমপ্লিট করে ফেলতে পারবে। কিন্তু আপনাকে এপ্রিলের ভিতরে সব কিছু চূড়ান্ত করে দিতে হবে। এপ্রিল পরে যদি সংস্কারের দিকে আপনি অগ্রসর হন, সেক্ষেত্রে পরিস্থিতিতে ব্যাঘাত ঘটবে, যথেষ্ট ব্যাঘাত ঘটবে। কারণ কমিশনকে এখনও পর্যন্ত ইলেকশন কমিশন যে সীমানা পুনর্নির্ধারণ, আপনারা জানেন যে বিশাল একটা বড় কর্মযোগ্য কাজ, সেই সীমানা পুনর্নির্ধারণের ক্ষেত্রে তারা কোন আইন করবে, তারা জনসংখ্যাকে প্রায়োরিটি দেবে না প্রশাসনিক স্টেজে তারা অগ্রসর হবে, সেটি এখন নিশ্চিত না। এরপর যদি আমরা নতুন দলের নিবন্ধন আসি,
আপনারা জানেন যে নির্বাচন সংস্কার কমিশন তারা নতুন দল নিবন্ধনের শর্ত শিথিলের প্রস্তাব করেছে। আর কমিশন পূর্বের শর্তে থাকবে না শর্ত শিথিলে থাকবে সেটাও নিশ্চিত না। আবার নতুন ছাত্ররা একটা নতুন দল গঠন করবে, সেক্ষেত্রে ইলেকশন কমিশন কিন্তু দ্বিধাদ্বন্দ্বের ভিতরে আছে। কারণ এটা যখন তারা গণবিজ্ঞপ্তি জারি করবে, 1 মাস সময় দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করে, তারপর এটি হলো মাঠ পর্যায়ে তদন্ত হয়, তদন্ত হওয়ার পর মাঠ পর্যায়ে থেকে রিপোর্ট আসবে, আসার পর কমিশনে আসবে। এটার জন্য প্রায় 3 থেকে 4 মাস সময় লাগবে। শিক্ষার্থীরা যে দল করতে চাচ্ছে, যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তাদের এই দল গঠন করা এবং নিবন্ধন প্রক্রিয়া শেষ হওয়ার পরেই কি নির্বাচনে যাওয়ার একটি প্রক্রিয়া চলছে, নাকি এটি বাদ দিয়ে নির্বাচনী যে সংস্কার সেটি চলছে, কোনটি চলছে? আমার কেন জানি মনে হয় ইলেকশন কমিশনকে কিন্তু আনুষ্ঠানিকভাবে এখনো সরকার বলে নাই যে 2025 ডিসেম্বরে নির্বাচন। আমি নিজেও চিফ ইলেকশন কমিশনের সাথে কথা বলেছিলাম, উনি আমাকে সুস্পষ্ট বলেছে যে গভর্নমেন্ট থেকে আমাদেরকে অফিসিয়ালি বলা হয় না যে 2025 ডিসেম্বরে নির্বাচন হবে। ওনাদের বক্তব্য হলো যে আমরা এই 2টা আইন, গণপ্রতিনিধিত্ব আদেশের যে রাজনৈতিক দলের নিবন্ধন যে পার্টি আছে এবং আপনার সীমানা নির্ধারণের আইন, এই 2টা আইনের কারণে ওনাদের সকল প্রস্তুতি আটকে আছে। তার মানে এখানে সুস্পষ্ট বোঝা যাচ্ছে যে নতুন যে রাজনৈতিক দলটা আসতে যাচ্ছে, মানে এই দলটাকে মনে হয় সরকারের পক্ষ থেকে বা ইলেকশন কমিশনের পক্ষ থেকে বিশেষ একটি সুবিধা দেওয়া হচ্ছে। এই সুবিধা দেওয়ার কারণে আমার কেন জানি মনে হয় সুখকর হবে বাংলাদেশ সাধারণ মানুষের জন্য। না, অবশ্যই সুখকর হবে না, কারণ ইলেকশন কমিশনকে সুস্পষ্ট গভর্নমেন্টকে বলে দেওয়া উচিত ছিল যে তোমরা পূর্বের আইনি করবে না নতুন আইনি হবে। এটি সিদ্ধান্তটা সরকার নিতে পারতো, কিন্তু এটার কারণে কিন্তু দেখেন তারা কিন্তু এখনো অফিসিয়ালি দল ঘোষণা করি নাই। দল ঘোষণা করবে, তাদের অফিস আছে, বিভিন্ন জেলা পর্যায়ে অফিস লাগবে, তারপরে তাদের যে কেন্দ্রীয় কমিটি, অনেক কিছু ব্যাপার আছে যেগুলো কমপ্লিট করে ইলেকশন কমিশন গণবিজ্ঞপ্তি জারিও করতে পারতেছে না। তার মানে বোঝা যাচ্ছে যে নতুন যে ছাত্র যে দল করবে সেটার উপরে ইলেকশন কমিশন বসে আছে, মানে ছাত্রদের জন্য অপেক্ষা মনে হচ্ছে ইলেকশন কমিশন। সাইদুর রহমান, আমরা জনাব সাহেব মোহাম্মদ জুয়েল আপনার কাছে যেতে চাই যে আপনারা বিশেষ করে জাতীয়তাবাদী দল, তারা কিন্তু আমরা দেখেছি যে এরই মধ্যে বলে দিয়েছেন যে ন্যূনতম সংস্কারের পরেই জাতীয় নির্বাচন, এবং সেই ক্ষেত্রে যদি ন্যূনতম সংস্কার বলতে আসলে কি বোঝানো হয়, সেটি কি শুধু আইন শৃঙ্খলা বাহিনী এবং নির্বাচন কমিশন এই দুটো, নাকি এর বাইরে আরো কিছু আছে? ধন্যবাদ। প্রয়োজনীয় সংস্কার বলেছেন, ন্যূনতম না, প্রয়োজনীয় সংস্কার। নির্বাচন অনুষ্ঠিত করতে যে সংস্কারগুলো অত্যাবশ্যকীয়, আমরা সবাই বুঝি। একটি ইন্টারিয়াম গভর্নমেন্ট, একটি অন্তর্বর্তীকালীন সরকার কিংবা একটা তত্ত্বাবধায়ক সরকার, যেই নামেই বলি, এই সরকারের দায়িত্ব হলো আপৎকালীন মুহূর্তটা পার করে দিয়ে রাষ্ট্র জনপ্রতিনিধিদের কাছে ফিরিয়ে দেওয়া। তো জনপ্রতিনিধিদের কাছে ফিরিয়ে দেওয়ার একমাত্র মাধ্যমই হলো নির্বাচন। তো আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এই ইন্টারিয়াম গভর্নমেন্ট সর্বজন স্বীকৃত যে একটি সরকার হয়েছিল, সেই সরকার হওয়ার জন্য তাদের যে দায়িত্ব রয়েছে, যে দায়িত্ববোধ, সেই দায়িত্ববোধের জায়গা থেকে কাজ করলে প্রথমত তাদের দায়িত্ব ছিল এই গণহত্যাকারীদের বিচার নিশ্চিত করা। কারণ গণহত্যাকারীদের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত গণমানুষের আকাঙ্ক্ষা পূর্ণ হবে না। দ্বিতীয় যে দায়িত্বটি এসেছে, যেটি দীর্ঘ সংগ্রামের পরে, গণমানুষের অধিকার ফিরিয়ে দেওয়া। গণমানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার একমাত্র মাধ্যম হলো ভোটাধিকার ফিরিয়ে দেওয়া। সেই ভোটাধিকার নিশ্চয়ই যে প্রশ্নটি এখন এসেছে, জাতীয় নির্বাচন নাকি স্থানীয় নির্বাচন? জাতীয় নির্বাচন গণমানুষ ভোট দিবে, স্থানীয় নির্বাচনও গণমানুষ দেবে। গণমানুষের প্রত্যাশা কি তাহলে? গণমানুষ দীর্ঘ সংগ্রাম করেছে তাদের যে গণতান্ত্রিক অধিকার বাস্তবায়ন করার জন্য, একটি সেন্ট্রাল গভর্নমেন্ট, একটি ন্যাশনাল গভর্নমেন্ট এস্টাবলিশ করার জন্য, যেই গভর্নমেন্টের কারণে মৌলিক ও মানবাধিকারগুলো সুরক্ষিত হবে। তারপরে এখানে যে জিনিসটি খুব বেশি অ্যালার্মিং, সেটি হলো এখন যেটি স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যারা কথা বলছেন, তারা প্রত্যেকেই কিন্তু এই জুলাই বিপ্লবের সাথে সম্পৃক্ত ছিল কোনো না কোনোভাবে। কিন্তু তাদের নিশ্চয়ই বোধ দেওয়া উচিত এই স্থানীয় নির্বাচনে কারা কারা অংশগ্রহণ করতে পারবেন। নিশ্চয়ই আরেকটি বিধান নিয়ে আসতে হবে, যদি এই ফ্যাসিস্টের দোসররা এই নির্বাচনে অংশগ্রহণ না করতে পারেন, কারণ তারা নানা নামে স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন। তো পক্ষান্তরে কি এই দোসরদের কিংবা ফ্যাসিস্টদেরকে আবারও জায়গা করে দেওয়ার একটা প্রক্রিয়া এটা কিনা? তো সেটা হয় যদি সচেতনভাবে হয়, নিশ্চয়ই আমরা যারা জুলাই বিপ্লবের সাথে ছিলাম এটা আমরা প্রতিবাদ জানাবো, প্রতিরোধ গড়ে তুলব। আর যদি অবচেতন কিংবা অসচেতনভাবে হয়, তাদেরকে সচেতন হওয়ার আমি কালক্ষেপণ করার পক্ষে আর কেউই নয়, সবাই দ্রুত চাচ্ছে। আমরা দেখেছি যে জাতীয় যে ঐক্যমত্য তৈরি হয়েছে, সেখানে কিন্তু রাজনৈতিক দলগুলো নির্বাচনের পক্ষে কথা বলতে গিয়ে কেউ একটু সময় বেশি দিয়েছেন, বলছেন প্রয়োজনীয় সংস্কার, এবং কেউ বলছেন যে হ্যাঁ, সংস্কারের পরে নির্বাচন নিয়ে কারো দ্বিধা নয়, শুধুমাত্র স্থানীয় সরকার নির্বাচনটাই এখন প্রশ্নবিদ্ধ। কেননা যেহেতু বলা হচ্ছে যে এটাকে ট্রায়াল হিসেবে কেউ নিতে চাচ্ছে, যদিও আইনশৃঙ্খলা বাহিনী এখনও প্রস্তুত নয় যে কিভাবে নির্বাচনটি হবে। তো সেই জায়গায় রাষ্ট্রের এরই মধ্যে 6 মাস অতিবাহিত হয়েছে, এবং এই 6 মাসে আমরা দেখেছি যে রাষ্ট্রের যেখানে
নির্বাচনের পরিবেশ তৈরি করার কথা ছিল, যে আসলে আইন শৃঙ্খলা রক্ষা থেকে শুরু করে সব দিকে, সেই জায়গায় আসলে কতটুকু আপনার মনে হয়েছে যে এই সরকার সফল হয়েছে? দেখুন, একটা ভালনারেবল সিচুয়েশনে এসে যদি এক্সপেরিমেন্টাল একটা নির্বাচন করতে চায়, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এখানে এক্সপেরিমেন্টাল নির্বাচনের কোনো সুযোগ নেই। এখানে গণমানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য মৌলিক এবং মানবাধিকার, যেটি আমি বারবার বলার চেষ্টা করছি, গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য একটি জাতীয় নির্বাচন আগে অনুষ্ঠিত হতে হবে। এ কারণে ফ্যাসিস্টদের এখন পর্যন্ত আপনি চিহ্নিত করেননি, তাদের বিচারের আওতায় আনেননি। সুতরাং এই সংক্ষিপ্ত সময়ে আপনি হয়তো স্থানীয় নির্বাচন দিলে সেটা পারাও সম্ভব হবে না। সেক্ষেত্রে ফ্যাসিস্টরা বিভিন্নভাবে কিন্তু এই নির্বাচনে সংযুক্ত হয়ে আবারও তাদের যে ফ্যাসিবাদের যে দোসররা যে প্রক্রিয়া নিয়ে আছে, আবার ফ্যাসিস্টদেরকে এই বাংলাদেশে পূর্ণ পরিবর্তন করার, সেই পরিবর্তনের লক্ষ্যটা কিন্তু বাস্তবায়িত হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা সবাই মিলে এখন যে একখণ্ড বাংলাদেশ হয়েছি, ঐক্যবদ্ধ বাংলাদেশ, সেই বাংলাদেশে কিন্তু একটা বিভাজন সৃষ্টি হবে। স্বার্থের যে দ্বন্দ্ব আমরা ইতিমধ্যে লক্ষ্য করছি, আসলে এটা খুবই দুর্ভাগ্যজনক। একজন ছাত্র প্রতিনিধি হিসাবে, সাবেক একজন ছাত্রদলের কর্মী হিসাবে আমি বলতে চাই, এই জুলাই বিপ্লবের আন্দোলনের সাথে আমরা সবাই সম্পৃক্ত ছিলাম, কিন্তু কেউ কেউ এখন আমরা এই আন্দোলনের অংশীদারিত্ব চাচ্ছি, কেউ কেউ গণমানুষের অধিকার চাচ্ছি। তো দুর্ভাগ্যজনকভাবে হলো, যাদেরকে মানুষ সমাদৃত করেছিল, সর্বজন স্বীকৃত ছিল, সবার কোনো ন্যূনতম রাজনৈতিক মতাদর্শে বিশ্বাস করেন না, এই কথাটি বলে সর্বজন সমাদৃত হয়েছিলেন, তারা আজকে একটি রাজনৈতিক দল গঠন করার যে অভিপ্রায় ব্যক্ত করছেন, নিশ্চয়ই রাজনৈতিক দল গঠন করার অধিকার তাদের রয়েছে। কিন্তু বাংলাদেশের এই বর্তমান ফেনোমেনা পার্সপেক্টিভ তাদের একটি নির্বাচনের দল প্রত্যাশা করে কিনা, শিক্ষার্থীদের কাছ থেকে এরকম মতামত নেওয়া প্রয়োজন বলে আমি মনে করি। ধন্যবাদ আপনাকে। আরেকটু বলা প্রয়োজন বলে আমি মনে করছি, কারণ আমরা দাবি করছি আমরা ছাত্রদের দিয়ে একটি রাজনৈতিক দল করি, তাহলে সমগ্র বাংলাদেশের ছাত্রদের কাছে একবার জিজ্ঞাসা করা প্রয়োজন যে আমরা এই মুহূর্তে একটি রাজনৈতিক দল গঠন করতে চাই, এ ব্যাপারে সাধারণ শিক্ষার্থীদের মতামত কি? জনাব রাশেদ খান, আপনি শুনছিলেন যে আসলে স্থানীয় সরকার নির্বাচন বা জাতীয় নির্বাচন যেটি বলি না কেন, আপনাদের কাছে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক হিসেবে আপনি কি মনে করেন যে আসলে কোনটি এখন সময়ের দাবি? ধন্যবাদ সবাইকে। গণ অধিকার পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা। দেখেন, নির্বাচন কখনো হবে সেটি ছাত্র সংসদ নির্বাচন, স্থানীয় নির্বাচন বা জাতীয় নির্বাচন, সেই সিদ্ধান্ত এখনো পর্যন্ত সরকার জানায়নি। গতকাল জাতীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে, সেখানেও কিন্তু এই বিষয় নিয়ে কোনো আলোচনা হয়নি। যেহেতু আসলে বিষয়টি নিয়ে গতকাল কোন ধরনের সিদ্ধান্ত গৃহীত হয়নি, সুতরাং আমি আসলে বুঝতেছি না যে এই বিষয়টি নিয়ে আমরা কেন আলোচনা করছি। সরকারের পক্ষ থেকে তো কেউ বলেনি যে আমরা স্থানীয় নির্বাচন অমুক তারিখে করতে চাই, কিন্তু রাজনৈতিক দলগুলো তাদের তো চাহিদা জানিয়েছে যে আসলে স্থানীয় নির্বাচন আগে হোক, জাতীয় নির্বাচন পরে হোক, এরকম যেমন বাংলাদেশ জামাত ইসলামী তারা চেয়েছে যে আগে স্থানীয় সরকার নির্বাচন। আগ বাড়িয়ে এই জিনিসটা আসলে কেন রাজনৈতিক নেতৃত্ব জানাচ্ছে, আই ডোন্ট নো। গতকাল যদি কোনো উপদেষ্টা বা প্রধান উপদেষ্টা এই বিষয়টি আলোচনায় আনতেন, তাহলে আমি মনে করি যে এটি নিয়ে আসলে বড় পরিসরে আলোচনা সমালোচনার প্রয়োজন আছে। কোনো নির্বাচন প্রধান উপদেষ্টা বা এইভাবে যে বৈঠকগুলো হচ্ছে, সেখানে আলোচনা ছাড়া আসলে কোনো নির্বাচনের সিদ্ধান্ত আসবে না। সুতরাং আমি মনে করি যে এই মুহূর্তে আসলে এই বিতর্কের মধ্যে আমাদের না যাওয়াটাই ভালো। বরং এই মুহূর্তে আমাদের সবার দাবি হওয়া দরকার গণহত্যার বিচার। আওয়ামী লীগের বিচার ব্যতীত কোন নির্বাচন যদি আপনি করেন, তাহলে ইতিমধ্যে জুয়েল ভাই যেটি বললেন, আওয়ামী লীগের তো টাকা পয়সার অভাব নাই, তারা স্বতন্ত্রভাবে ইলেকশনে অংশ নেবে, এবং গ্রামগঞ্জের মানুষ আসলে এতটা বোঝে না, তারা কিন্তু মানে ভোট দিয়ে দিতে পারে আওয়ামী লীগের দোসরদের। অনেক সময় আমরা দেখেছি যে টাকার বিনিময়ে ভোট কেনা বেচা হয়। সুতরাং এই মুহূর্তে আমি মনে করি প্রত্যেকটা দলের উচিত গণহত্যার বিচারে সব থেকে বেশি গুরুত্ব দেওয়া। নির্বাচন তো সরকার আপনাকে জানাবে যে কখন কোন নির্বাচন সরকার করতে চায়। আমরা সরকারের জন্য কোনো নির্বাচনই এত সহজ হবে না। ঠিক যখন আমরা দেখছি যে আসলে একটি সরকারে উপদেষ্টারা যারা রয়েছেন, ছাত্র প্রতিনিধি, তারাই একটি দল গঠনের একটি বার্তা দিয়েছেন, সাধারণ মানুষের মধ্যে কিন্তু গণহত্যার বিচারের যে জায়গাটি সেটি একটু দূরে সরে গেছে মনে হচ্ছে আপাত দৃষ্টি। তো সেই জায়গায় কারা আসলে গণহত্যার বিচার করবে? আপনি কাদের কাছে বিচার চাইবেন? দেখেন, যারা আসলে নিজেদেরকে বিপ্লবী দাবি করছে এবং যারা নেতৃত্ব দিয়েছে, যারা দাবি করছে, তারা কিন্তু একটি নাগরিক পরিষদ গঠন করেছিল এবং তারা বলেছিল যে এই পরিষদ কাজ করবে যারা আহত হয়েছে তাদের সুচিকিৎসা নিশ্চিত করার জন্য, যারা শহীদ হয়েছে তাদের ক্ষতিপূরণের জন্য,
এবং গণমানুষের যে আকাঙ্ক্ষা গণহত্যার বিচার সেটি আসলে বাস্তবায়ন করার জন্য। কিন্তু সেই জায়গা থেকে তারা আসলে নিজেদেরকে গুটিয়ে নিয়ে তারা আসলে এখন একটি দল গঠন করতে চায়। আমি এক্ষেত্রে আসলে তাদের সমালোচনা করতে চাই না। প্রত্যেকটা নাগরিকের, প্রত্যেকটা সংগঠকের বা প্রত্যেকটা সংগঠনের এ ধরনের অধিকার আছে দল গঠন করার। কিন্তু কথা হলো যে তাহলে আসলে গণহত্যার বিচারের দাবিতে কারা বেশি সক্রিয় ভূমিকা পালন করবে? সেটি তো আসলে রাজনৈতিক দলগুলোও কিন্তু ওইভাবে গণহত্যার বিচার যে মুখ্য এইখানে বেশি গুরুত্ব দেওয়া দরকার, সেখানেও আমরা তাদেরকে দেখছি না। তবে আমাদের দলের পক্ষ থেকে আমরা শুরু থেকেই আমরা মনে করি যে গণহত্যার বিচারটা হতে হবে এবং আওয়ামী লীগকে তাদের নিষিদ্ধ না করে অথবা তাদের নিবন্ধন বাতিল না করে অথবা আওয়ামী লীগ এবং তাদের দোসররা নির্বাচনে অযোগ্য এই ঘোষণা দেওয়ার আগ পর্যন্ত যে কোনো নির্বাচন হলে সেটি আসলে ঝুঁকিপূর্ণ নির্বাচন হবে। এবং এই কারণে আমি মনে করি এই সরকারের গতকালই উচিত ছিল আওয়ামী লীগের নিবন্ধন, আওয়ামী লীগের নির্বাচনে অযোগ্য ঘোষণা করা গতকালই দরকার ছিল। আমি জানি না আসলে সরকার কেন বিষয়টা ঝুলিয়ে রাখছে। গতকাল কিন্তু প্রস্তাবনা এই বিষয়টি সরকার রাখেনি। এখন সরকার একদিকে বলছে যে বিএনপি গণহত্যার বিচার বা আওয়ামী লীগের নিষিদ্ধ চায় না, আমরা এই কারণে আওয়ামী লীগের নিষিদ্ধ করতেছি না। তো গতকাল তো সেই বিষয়টি আলোচনা হতে পারত। সরকারের পক্ষ থেকে এই জিনিসগুলো আসলে আলোচনায় প্রাসঙ্গিক করা হচ্ছে না। এর আগেও যতগুলো জাতীয় সংলাপ হয়েছে আওয়ামী লীগের নিষিদ্ধের ব্যাপারে সরকার প্রস্তাবনা তুলছেই না, কিন্তু সরকার প্রস্তাবনা না তুললেও প্রায় প্রতিটি দল বলছে যে আওয়ামী লীগকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করতে হবে। দেখেন, একদিকে আপনি শুধুমাত্র মুখরোচক বক্তব্য দিচ্ছেন, অন্যদিকে আমরা দৃশ্যমান গণহত্যার বিচারে সরকারের পদক্ষেপ আমরা দেখছি না। যদি সরকার গণহত্যার বিচার কার্যত করতে চাইতো তাহলে সবার আগে ভারতের সাথে সব থেকে বেশি নেগোসিয়েশন করতো কোন বিষয়ে? শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়া, ওবায়দুল কাদের থেকে শুরু করে যারা গণহত্যাকারী তাদেরকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়া। যদি ভারত রাজি না হয় তাহলে কি করা? তাহলে আন্তর্জাতিক কমিউনিটি, আমেরিকা, ইউরোপ সহ যত কমিউনিটি আছে, এমনকি জাতিসংঘের সহযোগিতা নেওয়া, এক্ষেত্রে আরও বেশি শক্তিশালী ভূমিকা রাখা। সরকার এক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে সরকার এক ধরনের দুর্বলতা প্রকাশ করছে। মুখে তারা গণহত্যার কথা বললেও, গণহত্যার বিচার করবে সেই কথা বললেও দৃশ্যমান তো পদক্ষেপ লাগবে। আমরা বারবার বলছি, আপনি ইলেকশন করতে চান, বলতেছেন যে আপনি আগামী ডিসেম্বরে ইলেকশন করবেন অথবা আপনি 26-এর আপনার জুনে মাঝামাঝি ইলেকশন করবেন, কিন্তু আওয়ামী লীগের নিষিদ্ধ কবে করবেন সেই কথা বলতেছেন না। আওয়ামী লীগকে কবে নির্বাচনে অযোগ্য ঘোষণা করবেন সেই কথা আপনি বলতেছেন না। আমরা মনে করি যে এই মুহূর্তে স্থানীয় নির্বাচন, জাতীয় নির্বাচন, যেহেতু সরকারের পক্ষ থেকে স্থানীয় নির্বাচনের ব্যাপারে কোনো আলোচনাই করা হয়নি, আমি খামাখা মনে করছি বড় বড় নেতারা খামাখা এই জিনিসটা নিয়ে আলোচনা করতেছে। বরং এই যে স্থানীয় নির্বাচন, জাতীয় নির্বাচনে যতটা গুরুত্ব দেওয়া হচ্ছে তার থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, গণহত্যার বিচার করা এই বিষয়ে তাদের বেশি গুরুত্ব দেওয়া। এবং আমি এটিও বলছি না যে নির্বাচনকে ভুলে যেতে হবে, হ্যাঁ, একই সাথে রাষ্ট্র সংস্কারের আলোচনা, নির্বাচনের আলোচনা, গণহত্যার বিচার, এই তিনটা জিনিস একসাথে সমান্তরালভাবে চলতে হবে। কোনোটার থেকে কিন্তু কোনোটা অগুরুত্বপূর্ণ বা কম গুরুত্বপূর্ণ না, প্রত্যেকটা জিনিস গুরুত্বপূর্ণ। আপনি যেভাবে রোড ম্যাপের কথা বলতেছেন, একই সাথে রাষ্ট্র সংস্কারের কথা বলতে হবে, একই সাথে গণহত্যার বিচারের কথা বলতে হবে। এগুলো যদি আমরা না বলি, আপনাকে দেখেন যে আমাদের দেশের সিনিয়র পলিটিশিয়ানদের একটা সমস্যা, সেটা হলো আমাদের তরুণরা কি চায়। আমরা তো আমাদের এখন যারা সিনিয়র রয়েছে তাদের শ্রদ্ধা জানিয়ে বলছি, তারা তো আসলে আজ থেকে 40-50 বছর আগেরকার চিন্তা করে, ওই চিন্তার মধ্যে রয়েছে। কিন্তু এই যে ফেসবুকের কারণে সারা দেশে বিশালভাবে একটা আন্দোলন সংগঠিত হলো, 18 সালে হয়েছে কোটা সংস্কার আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলন, এবং এই 24 সালেও কিন্তু এই ফেসবুক বা এই অনলাইন বলেন বা এই প্ল্যাটফর্মকে কেন্দ্র করেই কিন্তু মানুষ সংগঠিত হয়েছে। তো আমাদেরকে বুঝতে হবে যে এখন মানুষ কত বেশি ফাস্ট, পৃথিবী অনেক এগিয়ে গেছে। আপনি যদি আজ থেকে 30 সেকেন্ডে শেষ করি, আর আপনি যদি ওই 50 বছর আগের চিন্তা দিয়ে বর্তমানে রাজনীতি করতে চান, আপনি পারবেন না। সুতরাং আমি মনে করি যে এখন তরুণদেরকে, জুয়েল ভাইদের মতন যারা আছে তাদেরকে আরও বেশি ফরওয়ার্ড করতে হবে। কারণ তারা দেখেন অনেক, একদিকে যেমন তারা দলের বক্তব্য দিচ্ছে, অন্যদিকে জনগণের সেন্টিমেন্টকেও কিন্তু তারা ধারণ করছে। সুতরাং এই মুহূর্তে মানুষ কি চায়, আপনি সাধারণ মানুষের কাছে যান,
আমাদের দেশের যারা সিনিয়র তারা কিন্তু অনেক সিকিউরিটির কারণে কিন্তু অনেক সময় মানুষের কাছে যাচ্ছে না। জুয়েল ভাইরা যাচ্ছে, আমরা যাচ্ছি, মানুষের মতামতটা নিচ্ছি, মানুষ কি চায়, মানুষের প্রায়োরিটির বিষয়টা আমি আপনার বিজ্ঞাপন বিরতির পরে আবার বলবো। বিরতিতে যাব, তবে জনাব সাইদুর রহমান আপনাকে একটা ছোট্ট প্রশ্ন রেখে যাই বিরতির আগে। আমরা দেখছি যে আসলে যে নির্বাচন নিয়ে কথা বলা হচ্ছে এবং গণহত্যার প্রশ্নে বা ভোটাধিকারের প্রশ্নে যারা বারবার ভোটাধিকার খর্ব করেছে, সাধারণ মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে, সেই দলটিকে নিষিদ্ধ না করে নির্বাচনে যাওয়া কতটুকু যৌক্তিক, সেই বিষয়ে আমরা বিরতির পর আলোচনা করব। প্রিয় দর্শক, টেবিল টকে একটি বিরতি নিচ্ছি, আমাদের সঙ্গেই থাকুন, ফিরছি এক্ষুনি। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি টেবিল টকে। আমাদের আলোচনার বিষয় জাতীয় নির্বাচন প্রসঙ্গ। আমরা এই প্রসঙ্গে এর আগে বিরতির আগে একটি প্রশ্ন রেখে গিয়েছিলাম জনাব সাইদ আপনার কাছে। আপনি জানেন যে আমরা গণহত্যা প্রসঙ্গই বলি বা ভোটাধিকার বা পতিত সরকারের যে কোনো কর্মকাণ্ডের কথাই যদি আমরা বলি, তো সেক্ষেত্রে সবার আগে তাদের নিষিদ্ধের প্রশ্ন সাধারণ মানুষের পক্ষ থেকে এসছে। সেই জায়গাটি নিশ্চিত না করে এখন পর্যন্ত সরকার অন্যান্য সংস্কার নিয়ে ভাবছে কেন? এটি আসলে একজন গণমাধ্যম কর্মী হিসেবে আপনার কী মনে হয়? আপনি জানেন যে বাংলাদেশের পরপর 3টি বিতর্কিত নির্বাচন আওয়ামী লীগ দ্বারা সম্পন্ন হয়েছিল। 2014 সালের 5 জানুয়ারি, 2018 30 ডিসেম্বর এবং 2024 7 জানুয়ারি। 3টি নির্বাচনে কিন্তু বাংলাদেশের জনগণ ভোট দিতে পারে নাই। মানে বাংলাদেশের জনগণের যে ভোটাধিকার আওয়ামী লীগ কর্তৃক হরণ করা হয়েছিল। এবং সেই দলটি আমরা যদি দেখি যে কোটা আন্দোলনকে কেন্দ্র করে যে পরিমাণ দমন নিপীড়ন আমাদের ছাত্র জনতা তাদের দ্বারা সংগঠিত হয়েছিল, সেই হত্যাকাণ্ডের যদিও কার্যক্রমের জন্য একটি আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠিত হয়েছে, সেই ট্রাইব্যুনালে হয়তোবা তাদের যারা জড়িত তাদের একটি বিচার কার্যক্রম হবে, কিন্তু আমার দৃষ্টিতে এই কার্যক্রমের গতিটা অনেক স্লো মনে হয়েছে। কারণ এটা খুব মানে আপনি জানেন যে একজন উপদেষ্টা, আইন উপদেষ্টা আসিফ নজরুল, উনি বলেছেন যে অক্টোবরের ভিতরে হয়তোবা 2 বা 3টা বিচার আমরা সম্পন্ন করতে পারবো। এটাও কিন্তু ওনার জায়গা থেকে উনি বলতে পারেন না, কারণ আদালত এটা কিন্তু আদালত নিজস্ব গতিতেই চলবে, নিজস্ব গতিতে আদালতকে, কারণ বিগত সময় আমরা দেখেছি যুদ্ধবন্দী বিচার কার্যক্রমে প্রভাবিত করেছিল, সেটি কিন্তু এগুলো বিতর্কের ভিতরে ছিল। এখন যদি সেই পূর্বের বিতর্কের ধারাবাহিকতা যদি আমরা আবার একই ধরনের এই একটা বিশাল একটি মানে ছাত্রদের যে বিপ্লব পতনের পর যদি আমরা সেই বিতর্কের ভিতরে যাই, সেটা আমাদের জন্য দুঃখজনক। তবে অবশ্যই আওয়ামী লীগের যেসব নেতা এবং যেসব পুলিশ বা প্রশাসনের কর্মকর্তারা এই গণহত্যায় জড়িত ছিল, তাদেরকে অবশ্যই বিচার কার্যক্রম সম্পন্ন করা উচিত এবং সেটি দ্রুততার সাথে করা দরকার। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিটা কতটুকু? আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিটা এটাই আমি বলবো যে এটা রাজনৈতিক সিদ্ধান্তের ব্যাপার। এগুলো এই জায়গায় হলো গভর্নমেন্টকে বাকি যে নিবন্ধিত রাজনৈতিক দলগুলো আছে তাদের সাথে আলাপ আলোচনা করে একটি রাজনৈতিক বন্দোবস্ত যেতে পারে যে তাদের নিষিদ্ধ করা হবে কি করা হবে না। যেহেতু তারা বা আদালত যেহেতু আছে, আন্তর্জাতিক যে আমাদের ট্রাইব্যুনাল থেকে যদি দেখা গেলো যে দলগতভাবে দলের শীর্ষ নেতারা অভিযুক্ত হয়েছে, সেক্ষেত্রে আদালত থেকে কিন্তু একটা ইনস্ট্রাকশন সরকারকে দিতে পারে। আদালতের ইনস্ট্রাকশন মেরে কিন্তু সরকার একটা সিদ্ধান্ত আসতে পারে যে তারা তাদের নিবন্ধন বাতিল করা হলো বা রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে। সে জায়গায় আমি বলবো যে সরকারকে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি হবে না এই সিদ্ধান্তটি সরকারকে দ্রুত নেওয়া উচিত। কারণ হলো আপনারা জানেন যে রাশেদ একটা কথা বললো যে সরকার থেকে স্থানীয় নির্বাচনের ব্যাপারে কোনো আলোচনা বা আমাদের কোনো আলোচনা হয় নাই, কিন্তু সরকারের একজন উপদেষ্টা আসিফ মাহমুদ আপনারা জানেন যে কয়েকদিন আগেই 3 থেকে 4 দিন আগে একটি ব্রিফিংয়ে কিন্তু উনি বলেছেন যে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের সিদ্ধান্ত আছে। এই সিদ্ধান্তটি যেহেতু আপনি আপনি যেহেতু নির্বাচনের সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, তাহলে আপনাকে তো আগে গণহত্যার বিচারটাকে আপনাকে স্পষ্ট করতে হবে। কারণ সেই বিচার কার্যক্রম আপনি জানেন যে শেখ হাসিনা পালিয়ে গেছে, কিন্তু তার অনুসারী তো বাংলাদেশে আছে। আপনি এখনো কি পুলিশ থেকে কি ফ্যাসিবাদ নিয়ন্ত্রণ করতে পেরেছেন? আপনি প্রশাসন থেকে পারেন নাই। আমি যদি ধরি আদার্স যে প্রতিষ্ঠানগুলো আছে সেখানে কিন্তু ফ্যাসিবাদের দোষরা লুকিয়ে আছে। এখন যদি আপনি এই মুহূর্তে লোকাল ইলেকশন দিয়ে দেন, লোকাল ইলেকশন দিলে এই ফাঁসিবাদের দোষরাই কিন্তু নানাভাবে চাঙ্গা হবে, সরকারকে কিন্তু একটা অস্থিতিশীল পরিস্থিতির ভিতরে ফেলে দেবে। এবং আপনি জানেন, আমি জানি না সরকার তাদের কোন বুদ্ধিতে বা কোন চেতনা থেকে তারা লোকাল নির্বাচনের দিকে অগ্রসর হবে। আমি মনে করি যে সরকারের জন্য একটা আত্মঘাতী একটা সিদ্ধান্ত হবে। কারণ যদি আমি এই মুহূর্তে ধরি যে বাংলাদেশের রাজনীতির যে প্রধান 2-3টা রাজনৈতিক দল আমরা সবসময় দেখি যে বাঙালি জাতীয়তাবাদের চেতনাটা আওয়ামী লীগ ধারণ করে এসেছে, ইসলামী জাতীয়তাবাদের চেতনা ছিল জামাতের, আর বাংলাদেশি জাতীয়তাবাদের চেতনা বিএনপি ধারণ করে। তো
তো এই জায়গা থেকে একটি দলের শূন্যতা, মানে আওয়ামী লীগ এখন নাই বলতে গেলে, মাঠে নাই, কিন্তু তাদের কর্মীরা লুকিয়ে আছে। তারা যে কোনোভাবে হোক ইসলামী জাতীয়তাবাদ বা বাংলাদেশি জাতীয়তাবাদের উপরে ভর করে তারা টিকে আছে। এই শক্তি যে বের হবে না সেটা কিন্তু আমি আপনি নিশ্চয়তা দিতে পারি না, যে কোনো সময় কিন্তু তারা ফ্রন্টে চলে আসবে। তাহলে আপনাকে আগে নিশ্চিত করতে হবে এই দলের যারা গণহত্যা জড়িত ছিল তাদের বিচারটা, তাদের বিচার কার্যক্রম করতে পারলে বাংলাদেশের পরবর্তীতে যে নতুন প্রজন্ম আমরা যারা আছে, পরবর্তীতে আর কোনো দল বা কোনো সরকার কর্তৃক গণহত্যা কিন্তু আর সংগঠিত হবে না। কারণ এই হত্যাকাণ্ডের ডেফিনেটলি বিচারটা আগে করা উচিত। এবং স্থানীয় সরকারের এই সিদ্ধান্তটা আমি মনে করি যদি স্থানীয় সরকার সিদ্ধান্ত নেয়, এটি অত্যন্ত একটি আত্মঘাতী হবে এবং এটা নিয়ে হানাহানি হবে গ্রামগঞ্জে। এবং বাংলাদেশের যে এখন যে রাজনৈতিক দল বিএনপি এবং জামাত, দুইটা দলের ভিতরে একটা মুখোমুখি সংঘর্ষ তৈরি হবে, দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হবে, ইলেকশন কমিশন বিতর্কিত হবে। আমি মনে করি কেন জানি এই সিদ্ধান্তটি এত পরিমাণে একটা অপরিপক্ক সিদ্ধান্ত, এবং আমার মনে চেতনার পরে এ ধরনের সিদ্ধান্ত, মানে বিপ্লবের পরে হঠকারী সিদ্ধান্ত হলে আর কিছুই না। এবং এটা কোনোভাবে সরকারের সিদ্ধান্ত কি নিয়েছে? অবশ্যই একটা উপদেষ্টা, আমরা যখন আসলে এই বিষয়টা আমি রাশেদকে একটু কনসার্ন দেই, কেননা একজন উপদেষ্টা যখন তার ফেসবুকেও কোনো কিছু লিখে সেটা কিন্তু সাধারণ মানুষ ধরে নেয় যেটি সত্য। এগুলো যদিও কিন্তু আমি একটু অ্যাড করব ভাষার সাথে, যদিও নির্বাচন কমিশনের এটা আলাদা স্বাধীন একটা সিদ্ধান্তের বিষয়, তো সেক্ষেত্রে হয়তো একটা ভিন্নতা থাকে। আমি একটু অ্যাড করি, সেটা হলো আপনি নিশ্চয় জানেন যে আমাদের ইলেকশন তো সাংবিধানিক প্রতিষ্ঠান, স্বাধীন ইলেকশন কমিশনের কিন্তু সাংবিধানিকভাবে 4টা কাজের দায়িত্ব। কিন্তু আমি যদি দেখি যে তাদের প্রথম কাজ হলো জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা করা, রাষ্ট্রপতি নির্বাচন পরিচালনা করা, তারপর হলো আপনার ভোটার তালিকা প্রস্তুত করা এবং সীমানা নির্ধারণ করা। 4টা কিন্তু ইলেকশন কমিশনের মূল কাজ। এই স্থানীয় সরকার আয়োজন কিন্তু নির্বাচন আয়োজন কিন্তু ইলেকশন কমিশনের কাজ না। তার মানে সরকার যদি এই স্থানীয় সরকার নির্বাচনের কোনো সিদ্ধান্ত নেয়, সেটি আমি বলবো যে এটি হলো একটা চাপিয়ে দেওয়ার সিদ্ধান্ত এবং ইলেকশন কমিশনকে একটা বিতর্কের মুখে ফেলে দেওয়া। আচ্ছা, আমি 30 সেকেন্ড একটু অ্যাড করতে চাচ্ছিলাম, জুয়েল ভাই বলবে, 30 সেকেন্ড অ্যাড করি। সেটি হলো যে আপনি খেয়াল করেন নীতিগত সিদ্ধান্ত এবং চূড়ান্ত সিদ্ধান্ত। নীতিগত সিদ্ধান্ত হয়েছে মানে আলোচনা হয়েছে, চূড়ান্ত সিদ্ধান্ত মানে সিদ্ধান্ত সেখানে আসেনি, এটা হচ্ছে কথা। আর এই সিদ্ধান্ত এতটাই জটিল সিদ্ধান্ত যে এই সিদ্ধান্ত কোনো সংলাপ ছাড়া হবে না। কোনো নির্বাচনের সিদ্ধান্ত বাংলাদেশে সংলাপ ছাড়া হবে না, যেখানে প্রত্যেকটা দল এবং গণ অভ্যুত্থানের অন্যান্য স্টেক হোল্ডার তাদের মতামত লাগবে। সুতরাং হয়তো নানান কারণে চাপে রাখার জন্য নানান ধরনের বক্তব্য আসে। ইলেকশন কমিশনের সাথে সমন্বয় ছাড়া কোনো উপদেষ্টার এখতিয়ার নাই কোনো ধরনের সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া। ইলেকশন কমিশন ইতিমধ্যে কি বলেছে আপনি খেয়াল করেছেন? তিনি বলেছেন যে আমাদের পক্ষে এত অল্প সময়ের মধ্যে 2টি নির্বাচন করা সম্ভব নয়, যদি আগামীতে আমাদেরকে সময় বাড়িয়ে দেন সেক্ষেত্রে আমরা এটা করতে পারি। প্রধান উপদেষ্টা কিন্তু ইতিমধ্যে ডিসেম্বরের একটা টাইমলাইন তিনি প্রকাশ করেছেন। আমার মনে হয় এগুলো সম্ভব। ধন্যবাদ জনাব জুয়েল। আমরা একটু জানতে চাইবো যে আসলে আপনারা কি আসলে কিছুটা ভীত কিনা, কারণ আমরা যেমনটি দেখেছি যে আওয়ামী লীগের নেতাকর্মীরা, আমি যদি বলি যে শতভাগ পালিয়ে যায়নি, এটা খুবই দিবালোকের মতো পরিষ্কার যে তারা দেশের ভেতরে ঘাপটি মেরে কোনো না কোনো জায়গায় শেল্টার নিয়ে তারা দেশে অবস্থান করছে। এবং যদি প্রলম্বিত হয় নির্বাচনের দিনক্ষণ, যদি আরও যদি দূরে সরে যায়, তো সেক্ষেত্রে তাদের বিভিন্ন ছদ্মবেশে বিভিন্ন দলে অনুপ্রবেশ করে বিশৃঙ্খলা সৃষ্টির যে একটি ভয়, সেটি কি আপনাদের মধ্যে কাজ করে কিনা? ঠিক ভয় না, এটা আমাদের সচেতনতা থেকেই আমরা বলছি। হ্যাঁ, আমরা যে কোনো অপশক্তিকে প্রতিরোধ করার জন্য আমাদের মানসিক প্রস্তুতি রয়েছে, সকল ধরনের প্রস্তুতি রয়েছে, কিন্তু সরকারের সেই প্রস্তুতি রয়েছে কিনা, আলটিমেট দেশের জন্য সেটি ক্ষতিকর কিনা? নিশ্চয়ই দেশের জন্য এটা হুমকি, বাট এটা আমাদের জন্য রাজনৈতিক দল হিসেবে বিএনপি দীর্ঘ সংগ্রামের মধ্যে ধরে টিকে আছে। সুতরাং বিএনপির ভয়ের বিষয় না, দেশ সংকটের মধ্যে আবারও পতিত হতে পারে, আবারও ত্রাণকর্তা হিসেবে কোনো না কোনোভাবে এই বিএনপি সহ বিএনপির যে অঙ্গ সহযোগী সংগঠন তাদেরই পাশে দাঁড়াতে হবে। সেই জায়গা থেকে, সেই সচেতনতা থেকেই আমরা বলছি স্থানীয় নির্বাচন, যেটি সবাই আলোচনা করেছেন, স্থানীয় নির্বাচন আলোচনার অন্যতম কারণ হলো গতকালকেও 2-1 জন বলার চেষ্টা করেছেন স্থানীয় নির্বাচন নিয়ে, এবং এর মধ্যে এলজিএডি উপদেষ্টা, যিনি যেহেতু স্থানীয় সরকার উপদেষ্টা, উনিও হয়তো সচেতনভাবে বলেছেন কি উনি ওনার ব্যক্তিগত মতামত দিয়েছেন, উনিও এই নির্বাচনটার কথা বলেছেন, সেই জন্য এই আলোচনা, দীর্ঘ আলোচনা। কিন্তু খুব দুর্ভাগ্যজনকভাবে হলো সত্য যে এই আলোচনাটা ওনার সাথে সাংঘর্ষিক। উনি জুলাই বিপ্লবের চেতনা যদি ধারণ করেন, এই স্থানীয় নির্বাচনে খুব স্বাভাবিক কারণেই আওয়ামী দোসর, ফ্যাসিস্টদের দোসররা এখানে অংশগ্রহণ করতে পারবে। কারণ আওয়ামী লীগের এ টিম, বি টিম, সি টিম, 3 জন মানুষ যদি থেকে থাকেন, মানুষ বলতে 3 জন আওয়ামী লীগ যদি থেকে থাকেন, মানুষ আর আওয়ামী লীগের মধ্যে একটা পার্থক্য আমরা বিগত সময় লক্ষ্য করেছি। 3 জন আওয়ামী লীগ যদি থেকে থাকেন, সেক্ষেত্রে একজন আওয়ামী লীগ থাকে যে অপেক্ষাকৃত কলঙ্কিত নয়, সেই অপেক্ষাকৃত কলঙ্কিত নয়, তার কাছে প্রচুর টাকা রয়েছে, অবৈধ অর্থ রয়েছে। সেই অবৈধ অর্থের বিনিময়ে তিনি স্বতন্ত্র কিংবা বিভিন্ন নতুন নতুন রাজনৈতিক দলের
খোলসে আটকে যাবে এবং যাতে করে আবার ফেসিবাদ কিন্তু প্রলম্বিত হবে, ফেসিবাদ কিন্তু আবার মাথা নাড়া দিয়ে উঠবে, যেটা আমাদেরকে সচেতনভাবে এখন থেকে প্রতিরোধ করা উচিত। আর সবচেয়ে বড় কথা হলো যেটা আমাদের সবার চেতনার মধ্যে রয়েছে, যদি প্রকৃত অর্থে থেকে থাকে, সেটা হলো জুলাই বিপ্লব। এই জুলাই বিপ্লবে আমাদের যে সকল সহযোদ্ধা শহীদ হয়েছেন, যে সকল সহযোদ্ধারা এখন আহত অবস্থায়, গণতন্ত্র যেমন আহত, তারাও যেমন আহত অবস্থায় রয়েছেন, তাদের প্রতি যদি আমাদের শপথ থেকে থাকে, সর্বপ্রথম গণহত্যার বিচারে একদম ঐক্যবদ্ধভাবে দাঁড়াতে হবে। এবং গণহত্যার বিচার করতে মানে দীর্ঘ বিচার প্রক্রিয়া দীর্ঘ প্রলম্বিত করতে হবে তা না, যদি সদিচ্ছা থাকে নিশ্চয়ই আন্তর্জাতিক ট্রাইব্যুনালের মাধ্যমে আন্তর্জাতিক যে বিচার আছে সেটাকে প্রায়োরিটি বেসিস করে, একইভাবে রাষ্ট্র সংস্কারের যে কথা বলেছে, রাষ্ট্র সংস্কার এবং নির্বাচন অনুষ্ঠিত একই কথা। রাষ্ট্র সংস্কার করতে গিয়ে আপনি তো সংস্কার তো দীর্ঘ প্রক্রিয়া, সুতরাং সংক্ষিপ্ত সময় যেই প্রয়োজনীয় সংস্কার সেটি নিশ্চিত করে আপনি নির্বাচন ব্যবস্থাও নিশ্চয়ই নির্বাচনও দিতে পারবেন। সেক্ষেত্রে অবশ্যই জাতীয় নির্বাচনের জন্য যেহেতু নির্বাচন কমিশন প্রস্তুত রয়েছে, গণমানুষেও সেই আকাঙ্ক্ষা রয়েছে, অতএব জাতীয় নির্বাচনের পাশাপাশি গণহত্যার বিচার নিশ্চিত করা প্রয়োজন বলে আমি মনে করছি। একটা প্রশ্ন যোগ করতে চাই, আমরা জানি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশে 3 বার ক্ষমতায়, তারা সাধারণ মানুষের সাথে যেভাবে আসলে যে তাদের যে চরিত্র বুঝিয়েছে, সেটিতে আমরা যদি শুধু শিক্ষাঙ্গনের দিকে তাকাই, সেখানে দেখব যে একটা সহ অবস্থান নিশ্চিত করেছিল ছাত্র দল, তাদের যে ছাত্র সংগঠন, সেখানে আপনি যেটা নেতৃত্ব দিয়েছেন, এবং সেখানে আমরা দেখেছি যে শুধু শিক্ষাঙ্গনেই নয়, আমরা বিভিন্ন জায়গায় দেখেছি যে এই সহ অবস্থানটি বিএনপি কিন্তু প্রতিষ্ঠিত করেছিল। কিন্তু আমরা পরবর্তীতে কি দেখেছি যে ঠিক আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরেই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে যত ইউনিভার্সিটি বা ক্যাম্পাস শিক্ষাঙ্গন রয়েছে, তার আশেপাশেও কোথায় শিক্ষার্থীদেরকে ঢুকতে দেয়নি, এক সহাবস্থানের চিত্রটা পুরোটাই পরিবর্তন দেখেছি। সেই জায়গা থেকে এই চরিত্রে যদি বিএনপি এখনও থাকে, অর্থাৎ আমরা যেটি বলবো, যদিও আপনি বলেছেন যারা গণহত্যায় জড়িত তাদের ব্যাপারে জিরো টলারেন্স, এবং সেই জায়গায় আমরা দেখছি যে অন্যান্য শুধু রাষ্ট্রের একেবারে অন্তর্বর্তীকালীন সরকার থেকে শুরু করে রাজনৈতিক দলগুলোর দিকে যদি আমরা তাকাই, এই দেশ থেকে পালিয়ে গেছে অসংখ্য লক্ষ লক্ষ নেতাকর্মী যাদেরকে আশ্রয় দেওয়া হয়েছিল। সেই বিষয়গুলো নিয়ে আপনাদের পক্ষ থেকে কোনো ধরনের আমরা কিন্তু এখন পর্যন্ত উদ্যোগ এই সরকারের কাছে একেবারে সুস্পষ্টভাবে দিতে দেখিনি মনে হয় আর কি। বাস্তবতা আসলে কি আপনার কাছ থেকে জানতে চাই। দেখুন, বিএনপি দীর্ঘ 3 বার কিন্তু রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করেছে, সুতরাং তাদের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার আলোকেই তারা বলেছেন যে এই রাষ্ট্রের একটি ভালনারেবল সিচুয়েশন, যেহেতু আগে আমাদের ঐক্যবদ্ধ প্রয়াস দরকার, রাষ্ট্রের শৃঙ্খলা যাতে বিনষ্ট না হয়। বিএনপি মনোনিবেশ ছিল সেই ক্ষেত্রে, যে কারণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের প্রিয় নেতা, যিনি ইতিমধ্যে বাংলাদেশের সকল বিপ্লবীদের অন্তঃস্থলে জায়গা করে নিয়েছেন, সেই দেশনায়ক তারেক রহমান, সারা বাংলাদেশে কিন্তু একটি নিরাপত্তার প্রহরার মতো জাতীয়তাবাদী শক্তিকে রেখেছেন, সে কারণে যাতে কোনো বিশৃঙ্খল পরিবেশের সৃষ্টি না হয়। আর যেটি বলেছেন, বিএনপি স্বভাবসুলভভাবেই এমন, আমরা 3 জনেই তার উৎকৃষ্ট উদাহরণ। আমরা সাইরেপ রহমান হলে ছিলাম, ওই হলে আবাসিক ছাত্র থাকা অবস্থায় আপনাদের নিশ্চয়ই মনে আছেন, আমাদের 210 নম্বর কক্ষে ছাত্রলীগের তৎকালীন প্রেসিডেন্ট মিজান ভাই এবং ছাত্রদলের তৎকালীন সভাপতি আজম ভাই একই রুমে ছিলেন। বিএনপি এই রাজনীতিতে তথা জাতীয়তাবাদী শক্তি এই রাজনীতিতে বিশ্বাস করে, কিন্তু আপনি ভিতরে ভিতরে যদি এভাবে ফেসিবাদকে আবারও আস্থায় প্রশ্রয় দেন, আমরা ফেসিবাদের যে চেহারা গত 15 বছরে লক্ষ্য করলাম, যাদেরকে আমরা সহাবস্থানের রাজনীতি শেখানোর চেষ্টা করলাম, তারা মনে করলো ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল শিক্ষা প্রতিষ্ঠান মনে হয় চট দখলের ন্যায় দখল করতে হয়। যারা অসভ্য বর্বর কোনো রাজনৈতিক সংস্কৃতির ভিতরে ছিল না, তাদের প্রতি এই সহানুভূতি আর দেখানোর সুযোগ আছে বলে আমি মনে করি না। নিশ্চয়ই গণতন্ত্রের স্বার্থে, গণমানুষের অধিকারের স্বার্থে আমাদেরকে আরও সোচ্চার হতে হবে, এবং ইনশাআল্লাহ আমরা সেই সোচ্চার ভূমিকায় থাকবো। জনাব রাশেদ খান, আমরা আপনার কাছে যেতে চাই যে এই প্রসঙ্গেই ঠিক আমি বলি যে আসলে এই অপারেশন ডেভিল হান্ট যেটি শুরু হয়েছে, এই ডেভিল হান্টে অনেকেই এখনো এই জালে ধরা পড়েনি, এরকম একটি খবর গণমাধ্যমে কিন্তু আমরা দেখেছি যে সেই জায়গা থেকে আসলে দায়ে আসলে রাজনৈতিক দলগুলো আছে কিনা। দেখেন, চোর পালিয়ে যাওয়ার পরে আমাদের বুদ্ধি বাড়ে। চোর যখন ছিল তখন কিন্তু হান্ট ঘোষণা করা হয়নি, মানে চোরকে হান্ট করতে হবে। এখন সবথেকে বড় চোর, বড় ডেভিল শেখ হাসিনা, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান, হাসান মাহমুদ, এরকম যারা আছে, তো এরা যখন ছিল বাংলাদেশে, ওবায়দুল কাদের তো 3.5 মাস বাংলাদেশে ছিল, এবং সেই খবর বাংলাদেশের জনপ্রিয় দৈনিক মানবজমিনে প্রকাশিত হয়েছে। সেই 3.5 মাস কি আপনি সাঁড়াশি অভিযান চালিয়েছেন কেন? সেনা হেফাজতে 626 জন আশ্রয় নিয়েছিল। এখনো পর্যন্ত প্রধান উপদেষ্টা তাদের নাম প্রকাশ করছেন না। অনেকে বলছেন যে সেনাবাহিনী তাদেরকে আশ্রয় দিয়েছিল, সেনাবাহিনীর দায়িত্ব। সেনাবাহিনী নানান কারণে অনেক বিষয় প্রকাশ করতে পারে না, কিন্তু সরকার পারে। কারণ সেনাবাহিনী তো একটি আপনার বাহিনী যাদের হাতে আসলে স্বাধীনতা, সার্বভৌমত্ব মূলত তাদের হাতে দায়িত্ব।
তারা তো এই বিষয়গুলো হয়তো আশ্রয় ওই সময়কার প্রেক্ষাপটে দিয়েছে। প্রধান উপদেষ্টার উচিত সেই তালিকা প্রকাশ করা, তাহলে আমরা বুঝবো যে কে পালিয়ে গেল। এবং সেক্ষেত্রে যদি সেনাবাহিনীর হাতে আশ্রিত থাকা অবস্থায় কেউ যদি পালিয়ে যায়, দায় কিন্তু সেনাবাহিনীর উপরে আসে, কিন্তু সামগ্রিক সবার উপরে না। এগুলো তো আমাদের খুঁজে বের করতে হবে কারা তাদেরকে পালিয়ে যেতে সহযোগিতা করলো। সেক্ষেত্রে সেনাবাহিনীর কারা কারা জড়িত, র্যাবের কারা জড়িত, পুলিশের কারা জড়িত, এই সরকারের কারা জড়িত, বা অন্য কোনো দলের কেউ জড়িত আছে কিনা, আমাদের কিন্তু এগুলো খুঁজে বের করা দরকার। অন্যথায় আপনি রাষ্ট্র সংস্কার করতে পারবেন না। সচিবালয়ে ফেসিবাদ জিইয়ে রেখে এবং আওয়ামী তালিকার ডিসি, এসপি, সরকারি কর্মকর্তা যারা 14 সালে, 18 সালে, 24 সালে ভুয়া ইলেকশন করেছে, তাদেরকে আবার প্রমোশন দিয়ে আপনি কোনোভাবে রাষ্ট্র সংস্কার করতে পারবেন না। আপনাকে মাথায় রাখতে হবে যে হাসিনা পালিয়ে গেছে, হাসিনার মাথা পালিয়ে গেছে, হাত বলেন, অঙ্গ প্রত্যঙ্গ বলেন, পা বলেন, অর্থাৎ তারা কিন্তু রয়ে গেছে। এইভাবে আসলে রাষ্ট্র সংস্কার হয় না। আমি মনে করি যে এই সরকারের উপদেষ্টা পরিষদে যারা আছে তারা আসলে যতটা তাদের অভিজ্ঞতা যোগ্যতা ছিল সেক্ষেত্রে যথেষ্ট ঘাটতি রয়েছে। মানে রাষ্ট্র চালাতে তারা বোঝে না, জনগণের পালস বোঝে না। এই যে আপনি যেখানে গণহত্যার বিচার, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, নির্বাচনে আওয়ামী লীগকে আপনার অযোগ্য ঘোষণা করায়, এই দায়িত্ব আপনার প্রধান ছিল। আপনি আজকে 16 তারিখ, তার মানে প্রায় আপনার 6.5 মাস অতিবাহিত হচ্ছে। এই 6.5 মাসে আপনি এখনো পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারলেন না, বা আপনার তাদের ব্যাপারে তাদের নিবন্ধনটা স্থগিত করেন সেটাও করতে পারলেন না, ন্যূনতম পদক্ষেপ নিচ্ছেন না। অন্যদিকে আপনি বলছেন যে শেখ হাসিনার বিচার না করলে জনগণ আমাদেরকে ক্ষমা করবে না। শেখ হাসিনাকে যদি আপনি ভারতে রেখে রায় ঘোষণা করে দেন সেটাই কি বিচার? আপনি ওবায়দুল কাদেরকে ফিরিয়ে না এনে যদি রায় ঘোষণা করে দেন সেটাই কি বিচার? হাইকমান্ডকে বা শেখ পরিবারের কাউকে গ্রেপ্তার না করে বা পালিয়ে গেছে সেখান থেকে ফিরিয়ে এনে আপনি যদি রায় ঘোষণা করে দেন সেটি কি বিচার? না। বিচার মানে এদেরকে ফাঁসিতে ঝুলাতে হবে, কঠোর হইতে হবে। বিপ্লবী সরকার মানে বিপ্লবের পরে যে সরকার হয় সেটাকে বলে বিপ্লবী সরকার বা অভ্যুত্থানের সরকার। এই সরকারের উপদেষ্টাদের মধ্যে কোনো বিপ্লবী আচরণ আমরা দেখছি না, বরং আমরা দেখছি যে তারা আওয়ামী লীগকে নানানভাবে তারা কিন্তু পুনর্বাসিত করছে। আপনার এই যে সচিব নিয়োগ হচ্ছে, বিভিন্ন প্রশাসক নিয়োগ হচ্ছে, উত্তরের প্রশাসক কিভাবে কোন প্রক্রিয়ায় নিয়োজিত হলো, তাকে এই বিপ্লবে বলেন বা আমরা যে 15-16 বছর আন্দোলন সংগ্রাম করেছি কোথাও দেখেছি সক্রিয় ভূমিকা? হয়তো পরিবেশ নিয়ে আন্দোলন করেছে। কারণ এই দেশে পলিথিন আর পরিবেশ নিয়ে আন্দোলন করলেই কি আপনি বিশাল বিপ্লবী হয়ে গেছেন? এইটা কি আমাদের বড় সমস্যা? আমাদের বড় সমস্যা হলো রাজনৈতিক সংকট, আমাদের বড় সমস্যা হলো অর্থনৈতিক সংকট, আমাদের বড় সমস্যা হলো এই দেশে আসলে আপনার হানাহানি বিদ্বেষ, এই দেশটাকে একটা স্থিতিশীল অবস্থায় আমরা এখনো পর্যন্ত স্বাধীনতা 54-55 বছরে নিতে পারি না। এই সমস্যাগুলো আপনি সমাধান করেন। যারা কখনো শেখ হাসিনা একজন অপরাধী, শেখ হাসিনা গণতন্ত্র হত্যাকারী, বা শেখ হাসিনার দল আওয়ামী লীগ একটি ফ্যাসিস্ট দল, গণতন্ত্রের পক্ষে ভোটের পক্ষে আন্দোলন সংগ্রাম করে নাই, তারা এখন হয়ে গেছে বড় বড় বিপ্লবী, তারা হয়ে গেছে উপদেষ্টা। এদের মাধ্যমে রাষ্ট্র সংস্কার করা অনেক কঠিন। দেখেন এই সরকার টিকে আছে একমাত্র ডক্টর ইউনূসের যে আন্তর্জাতিক জনপ্রিয়তা, গ্রহণযোগ্যতা, খ্যাতি আছে, এটির কারণে কোনো উপদেষ্টার ন্যূনতম ভূমিকা নাই এই সরকারকে টিকিয়ে রাখার ক্ষেত্রে। এই রাষ্ট্র যে আসলে কিভাবে চলছে, আমি মাঝে মাঝে অনেকের সাথে আলোচনা করি যে রাষ্ট্রের তো মা বাপ নাই, রাষ্ট্র অভিভাবক শূন্য, এই রাষ্ট্র আসলে কেমনে চলতেছে? একমাত্র আল্লাহর রহমত ছাড়া এই রাষ্ট্র এই অবস্থায় চলে না। পুলিশ কাজ করছে না, ডিসিএসপিরা কাজ করছে না, যৌথ বাহিনীর অভিযান কাদেরকে ধরতেছে? আওয়ামী লীগের লুঙ্গি পরা নিরীহ অসহায় যারা জাস্ট ভোট দিয়েছে, হ্যাঁ, অধিকাংশ এদেরকে ধরতেছে। রাঘব বোয়ালকে ধরতে হবে। আওয়ামী লীগের আপনি যদি মনে করেন 25% বাংলাদেশে আওয়ামী লীগের ভোটার, এর মধ্যে আমি ধরলাম যে আওয়ামী লীগের টোটাল আপনার 10%। এখন এর মধ্যে কি সবাই অপরাধী? না, কাদেরকে ধরতে হবে? বেছে বেছে ওয়ার্ড থেকে 5 জন আওয়ামী লীগের অপরাধী ধরেন, উপজেলা থেকে আপনি 20 জন ধরেন, জেলা থেকে আপনি 100 জন ধরেন। এইভাবে তালিকা তৈরি করেন যে প্রত্যেক জেলা থেকে আমি আওয়ামী লীগের 300 জন ধরবো। 300 জন মোটামুটি অপরাধী ছিল, চাঁদাবাজি, টেন্ডারবাজি, নির্যাতন, নিপীড়ন। 300 ইন্টু আপনার 64, এইটা আপনি ধরেন। এইটা আপনি না ধরে আপনি কি করলেন? আপনি সবাই যখন পালিয়ে গেছে, যখন ধানমন্ডি 32 বলেন আওয়ামী লীগের বাড়ি ঘরে যখন আপনার এক প্রকার কারা হামলা করেছে, আমি বলতে চাই না, এক ধরনের আক্রমণ, জ্বালাও পোড়া শুরু হলো, এরপরে কয়েকজন ছাত্র আক্রান্ত হলো, এরপরে তাদের দাবির প্রেক্ষিতে আপনি হার্ন ঘোষণা করলেন। তো আমরা যখন দাবি করেছিলাম কোথায় ছিলেন? এই যে স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি কোথায় ছিলেন? একজন অযোগ্য, অথর্ব, মেরুদণ্ডহীন ব্যক্তিকে আপনি বিপ্লবী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা বানিয়েছেন। এবং একই সাথে শুধুমাত্র একটি মন্ত্রণালয় না,
তাকে আপনারা এতটাই যোগ্য মনে করেন যে কৃষির মতন, যেখানে বাংলাদেশ একটি কৃষি প্রধান রাষ্ট্র, সেই মন্ত্রণালয়ের দায়িত্ব আবার তাকে দিয়েছেন। হোয়াট ইজ দিস? ফান করতেছেন আমাদের সাথে। রাষ্ট্র সংস্কারের নামে এই সরকার জনগণের সাথে তামাশা করছে, ফান করতেছে। মানে এই যে উপদেষ্টা পরিষদ, এই উপদেষ্টা পরিষদ আসলে কাদের নিয়ে গঠিত? আপনার বন্ধু, আমার আত্মীয়, এই যে আত্মীয় কোটায়, বন্ধু বান্ধবের কোটায় আপনার উপদেষ্টা পরিষদ বানিয়েছেন, তারা রাষ্ট্র সংস্কার করবে এটা আসলে বিশ্বাস করতে আমার মাঝে মাঝে ধন্যবাদ। আমরা কষ্ট আরো হয়। একটি বিরতিতে যাব, সময় একেবারে সংকীর্ণ। প্রিয় দর্শক, টেবিল টকে আরো একটি বিরতিতে যাচ্ছে, আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি টেবিল টকে। আমাদের আলোচনার বিষয় জাতীয় নির্বাচন প্রসঙ্গ। আমরা এই প্রসঙ্গে এর আগে বিরতির আগে একটি প্রশ্ন রেখে গিয়েছিলাম। জানাচ্ছেন রাশেদ খান, সারা দেশে হঠাৎ করে এই যে নাগরিক কমিটি ছড়িয়ে পড়লো কিভাবে? কারণ শিবিরের সাবেক যারা ছিল তারা মনে করেছে যে আমরা জামাতে ইন করা অনেক কঠিন, সেক্ষেত্রে আমরা নতুন একটা প্ল্যাটফর্মে যুক্ত হতে চাই। কিন্তু এখন যেহেতু তারা দেখতেছে যে আমরা সেই জায়গাটা পাচ্ছি না, মূল্যায়িত হচ্ছে না, তারা কিন্তু আবার পিছনের দিকে চলে যেতে পারে। তারা যদি পিছনে চলে যায় তাহলে কিন্তু এই নতুন দল গঠন খুব কঠিন হয়ে যাবে। ধন্যবাদ আপনাকে। আমরা ধন্যবাদ জনাব সাইদ, জুয়েল এবং রাশেদ, আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ আজকের এই টেবিল টক অংশ নেওয়ার জন্য। প্রিয় দর্শক, আপনারা যেখান থেকে দেখছেন, আগামীকাল একই সময়ে টেবিল টক দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।